ভাষাভাষীর সারা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে আছেন চারণ কবি মুসলিমউদ্দিন জারির সম্রাট। আমরা অতীব দুঃখের সঙ্গে লক্ষ্য করি জারি গ্রাম বাংলা কৃষকের এত জনপ্রিয় গান, এবং এই জারি আসছে চারণ কবি মুসলিমউদ্দিনের হাত ধরে। উনি তদানীন্তন সেই মরণীয় কবি আব্বাসউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন, বিশ্ববর্ণ শিল্পী এস.এম. সুলতান, বিজয় সরকার ওনাদের সান্নিধ্যে চলেছেন, গান টান গেয়েছেন, অনেক বড় বড় আসর মাতিয়েছেন। কিন্তু আমি যে কবিগুলোর কথা বললাম সে কেউই আসলে কোনো বিষয়ে সম্রাট্য পাননি, উপাধি পাননি। গণমানুষ ওনাকে এই উপাধি দিয়েছিলেন, কিন্তু অতীব দুঃখের বিষয় আমরা লক্ষ্য করি উনি এখনও মরণোত্তর 21 পদক পান নাই, যেটা শুধু নড়াইল না, খুলনা না, সারা বাংলাদেশের যারা জারির সম্রাট তাদের ব্যথার কথা, তাদের হৃদয়ের কথা, তাদের ভালোবাসার কথা। আসলে আমরা ক্ষুদ্র মানুষ, এত কিছু ভালো বুঝি না, ভালো জানি না, কিন্তু আমাদের মতে ওনাকে অনেক আগে 21 পদক দেওয়া প্রয়োজন ছিল। রাষ্ট্রীয়ভাবে সম্মানিত না করলে আর গুণীর জন্ম নিবে না, গুণী আর এদেশে আসবে না। তাই জারির সম্রাট মুসলিমউদ্দিনের পুত্র যিনি এই লাইনে আছেন, চারণ কবি অধ্যক্ষ রওশন আলী, ওনার কাছে আমরা জানতে চাইব যে আসলে শ্রদ্ধেয়জন ওনাকে 21 পদক না দেওয়ার পেছনে বা আগে পরে কিছু কথা আমাদের একটু বলেন তো। ধন্যবাদ সকলকে। আমার কথা যারা শুনছেন তাদের সকলের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে কেন সরকার দিচ্ছে না এটা সরকারের ভালো কথা, আমি সরকারের কোনো সমালোচনা করতে চাই না। 21 পদক, স্বাধীনতা পদক দেওয়া হয় সাধারণত প্রত্যেক জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে একটি আবেদনপত্র মন্ত্রণালয়ে অনুকূলে যায়। এটা সচিব পর্যায়ে যারা থাকেন, এই একটি কমিটি থাকে, বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালকরাও এই কমিটিতে সদস্য থাকেন। ওনাদেরকে নিয়ে সবাই বিবেচনা করে যেটা মনে করেন সেখানে দেয়া হয়। কেন দেওয়া হচ্ছে না এই কৈফিয়ত আমরা সরকারের কাছে চাওয়ার ধৃষ্টতা দেখাবো না, তবে উনি উপযুক্ত এটা আমরা মনে করি। সরকার ইচ্ছা করলে ওনাকে দিতে পারে, আমরা আমাদের পক্ষ থেকে কখনোই কোনো কার্পণ্য রাখি না। আসলে হ্যাঁ বলেন, আসলে গণমানুষের যারা ম্যাক্সিমাম লোক জারি গান শোনেন, এবং এই দেশের শতকরা 90% লোক জারি গানে আসক ভক্ত, সেই সম্রাট ওনাকে আসলে লোকের মুখে মুখে যে ওনাকে আমরা কেন 21 পদক দিচ্ছেন না, ওরা ব্যতীত সম্রাট যেমন উপাধি পেলেন এর একটা কাহিনী আছে। জি বলেন। সেই কাহিনীটা হলো জারি গান কিন্তু মুসলিমউদ্দিনই শুরু করেননি। কবে কখন জারি গানের উদ্ভব এবং জারি গান শুরু হয়েছে এটা কিন্তু কেউ সঠিক ইতিহাস নেই। আপনারা জেনে অবাক হবেন, সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এক সনাতন ধর্মাবলম্বী ভাইদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবের 3 দিন জারি গান, শ্রমজীবী মানুষেরা সেখানে জারি গান পরিবেশন করত। তো জারি গানের মধ্যে তখন খিস্তি খেউ অশ্রাব্য ভাষা ব্যবহার হলো। বিশেষ করে তখন কবিগান এত কলুষিত হয়ে গেছিল যে কবিগান কোনো ভদ্রলোক শুনতে যেতে পারত না, মা বাবা ভাই বোন সবাই মিলে কবিগান শুনতে পারত না। এই দিকটা লক্ষ্য করে মূলত মুসলিমউদ্দিন সাহেব প্রথম বিষাদ সিন্ধুর কাহিনী অবলম্বন করে উনি যে উদ্যোগটি নিলেন যে জারি গান হলো একটি ধর্মীয় আবাহে তৈরি, মানুষকে উজ্জীবিত করার একটা নতুন গান, মানুষকে কর্মে উজ্জীবিত করা, সমাজবোধে উজ্জীবিত করা, ধর্মে অনুপ্রাণিত করা, এসব চিন্তা করে উনি প্রথম এই জারি গানের ছন্দের ব্যবহার শুরু করেন। মুসলিমের আগে জারি গানে পাঁচালি ছিল না। মুসলিমের আগে জারি গানে একাবলি ছন্দ, ত্রিপদী ছন্দ, পয়ার ছন্দ, পয়ারি ছন্দ এইগুলো এইভাবে ব্যবহৃত ছিল না। সাধারণত কাব্য ছিল, কিন্তু সেই কাব্যটা গদ্যে রূপান্তরিত ছিল। মুসলিমউদ্দিন এটাকে নিলেন। এসব প্রেক্ষাপটের কারণেই মরমী কবি আব্বাসউদ্দিন এবং কবি জসিমউদ্দিনের সাথে মুসলিমউদ্দিনের একটা সখ্য গড়ে তোলেন। আর আপনারা জানেন আমাদের সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেবের শ্বশুর কবি আবু বক্কর, উনি আমাদের এই তারাপুরে উনি এসছেন, 21 দিন এখানে ছিলেন এস.এম. সুলতান এবং মুসলিম আর বিজয়ের উপরে কাজ করার জন্য। তখন ওই ধবল দুধের সংগ্রাম একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, মুসলিমের প্রথম কবিতা প্রকাশিত হয় সেই জাতীয় ম্যাগাজিনে। তো এইটার পরে ওরা বিশেষ করে জাতীয় কবি
তখন জসিমউদ্দিন এবং মরমী কবি আব্বাস উদ্দিন, ওনারা মনে করেন যেহেতু একটা বিশাল সাগরের মতো মানুষ, এর খুঁজিয়ে আনতে হবে, তো এনারা ঢাকাতে নিয়ে যান জারিগান পরিবেশন করেন। এইবার 1969 সালে ওনার কাছে জিজ্ঞেস করা হয় আপনার লিখিত রচনাবলী কী আছে, তো বলে 67 সালে আমার একটা জারি পালা কাহিনী আছে, যেটার আগে কারো কোনো পালা কাহিনী বের হয় না। এরপরে আব্দুল গনি বয়াতি সাহেবের আর একটা পালা কাহিনী বের হয়েছে, কিন্তু আগে মুসলিমউদ্দিন সাহেবেরটা বের হয়েছে। তো তার সেই ভাষা শৈলী, তার যে রচনা বৈভব, এই সব চিন্তা ভাবনা করে ওনাকে জারি সম্রাট উপাধি দেওয়া হয়। উনি নিজেকে কখনো সম্রাট মনে করতেন না, মনে করতেন আমি একজন সাধারণ শিল্পী। তো মানুষ ওনাকে জারি সম্রাট রূপেই শ্রদ্ধা করত। আর তার উত্তরসূরি পুত্র হিসেবে আমি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম এইগুলো খুব পছন্দ করতাম, আমি খুবই অপছন্দ করতাম। আমি মনে করতাম এটা একটা যাযাবর জীবনযাপন করে ওরা। আর ইউনিভার্সিটিতে তখন তো খুব কম লোকে পড়তো আমাদের সময়ে, তো বিশেষ করে গ্রামের লোকেরা পড়তোই না। তো আমি সেখানে যাওয়াতে নিজের মনে একটা আত্মহমিকা ছিল। তো এই চিন্তা করে কিন্তু 1990 সালে উনি যখন মারা যান, ওনার যারা অসংখ্য ভক্তবৃন্দ, উনি চিশতিয়া নিজামিয়া তরিকার খলিফা ছিলেন, তো ওনার কাছে বায়াত অসংখ্য ভক্তবৃন্দ, তারা এখানে বার্ষিক ইসালে সওয়াব হয়, ওই দিন তারা হাজির হয়ে যান। আজকে সেই ইসালে সওয়াব আছে, যেটার বর্ণনা একটু আগে আপনাদেরকে দিলাম। তো এইসব নিয়েই উনি খুব সাদামাটা জীবনযাপন করতেন। আমরা ওনার অনেক অলৌকিক কাহিনী দেখেছি, যেটা সাধারণত অলি দরবেশদের মধ্যে দেখা যায়। তো উনি যেমন আমাকে নিষেধই করেছিলেন যে আমি জীবিত থাকতে কখনো এই কাহিনীগুলো মানুষের কাছে বর্ণনা করে না, তাহলে মানুষ আমারে পীর বানায় ফেলাবে আর আমি পীর হব না। হ্যাঁ, উনি সাদামাটা জীবনযাপন করতেন, সাদামাটা পোশাক পরতেন। আপনারা জানেন জীবনের শেষ প্রান্তে উনি গেরুয়া রঙের বসন করতেন, সাধারণত একই রঙের যাই পরতেন, এবং সেটা অধিকাংশ সময় ওই কমলা রঙের লুঙ্গি আর পাঞ্জাবি, মানে সবই ত্যাগ করে দিয়েছিলেন। হ্যাঁ, সব একদম জীবনের জায়গা সব আল্লাহর রাস্তায় সমর্পণ করেছি। ধন্যবাদ আপনাকে, আসলে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য। আমরা চাইব জারি সম্রাট মুসলিমউদ্দিনের মরণোত্তর 21 পদক দেওয়া হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ।